Yes. দেখ, আবার আজকে আমরা তোদের কাছে সেই আমাদের পুরানো সিরিজ নিয়ে ফিরে এসেছি, যে সিরিজে আমরা তোদের সাথে ডিসকাশন করছি কাকে, ক্লাস 11-12 পুরো সায়েন্সের, অর্থাৎ সায়েন্সের যে ইম্পর্টেন্ট সাবজেক্ট শুধুমাত্র বায়োলজি ছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে। ওকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তোদেরকে আমি আগেও বলেছি, আবার বলছি, কোর্সটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোদের দেওয়া হচ্ছে, এবং একটাই কথা, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না করে। ওকে, তো সেই জন্যে প্রতিবারের মতো আজও তোদের কাছে আমরা একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, যতটা পারবি বন্ধুদের সাথে শেয়ার করে দিস, তোদের ফ্রেন্ডসরা উপকৃত হবে, সাথে সাথে আমরা তো অবশ্যই উপকৃত হব, সেটা আর বলার প্রশ্ন রাখে না। তো সেই কথা মাথায় নিয়ে আমরা কিন্তু আমাদের পথ চলা শুরু করেছিলাম, এবং আজকে আমরা অনেক দূর চলে এসেছি। আজকে আমরা কোন চ্যাপ্টারকে নিয়ে দেখব? তোরা জানিস আমরা শেষ করেছি তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারকে। আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে তোদের কাছে চলে এসেছি সেটা আর কিছুই নয়, সেটা আসছে কি পদার্থের চৌম্বক ধর্ম। ওকে, যাকে আমরা ইংরাজিতে বলি কি, দেখ, ইংরাজিতে বলি ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার, অর্থাৎ যাকে বাংলায় নাম হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম, ইংরাজিতে যাকে বলি কি আমরা ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও আমরা নিয়ে এসেছি কাকে না, ছায়া প্রকাশনের বইয়ের একটা পিডিএফ ভার্সনকে নিয়ে এসেছি। সেই পিডিএফ ভার্সন থেকে, অর্থাৎ তোদের যাতে পড়তে সুবিধা হয় সেই জন্য এক্স্যাক্টলি ছায়া প্রকাশনের বইয়ে যা আছে সেটাকেই তোদের সামনে উপস্থাপনা করার জন্য কিন্তু আমি আজকে নিয়ে চলে এসেছি। আশা করবো তোদেরকে বোঝাতে পারলাম আমি কিসের কথা বলছি, আমরা কোন জায়গাতে মুভ করতে চাইছি। এবারেতে চলে আয় আমাদের পরের কথাতে, অর্থাৎ চ্যাপ্টারটাতে কি বলেছে দেখ তো। প্রথমেতেই আমাদের চ্যাপ্টারটাতে বলে দেওয়া আছে কি, যে এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমাদের পুরানো কয়েকটা জিনিস চালিয়ে নিতে হবে। পুরানো কয়েকটা জিনিস চালিয়ে নেওয়ার কথা কি বলেছে না, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ চুম্বকত্ব, এই অধ্যায় দুটোতে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমাদের একটু আলোচনা করে নিতে হবে। প্রথমেতে কার আলোচনার কথা বলা হয়েছে চ্যাপ্টারে, তো দেখ, বলা হয়েছে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, প্রথম কথা আসছে কি, তড়িৎ দ্বিমেরু কি ছিল জিনিসটা? দুটো অপোজিট পোলারিটির চার্জ একটা আরেকটার থেকে সামান্য কিছু ডিস্টেন্সে যদি রেখে দেওয়া হতো তাকে বলতাম কি আমরা তড়িৎ দ্বিমেরু, তাই না? আর কোনো একটি চার্জের মান এবং চার্জটার মধ্যেকার ডিস্টেন্সকে যদি আমরা গুণ করতাম আমরা কি পেতাম? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো এখানে তো সেই কথাই বলা আছে, দেখ, চার্জ আর তাদের মাঝের ডিস্টেন্স, চার্জ আর তাদের মাঝের ডিস্টেন্স, ধরে নে আমাদের এখানটাতে আছে কি একটা মাইনাস কিউ চার্জ, ধরে নে এখানটাতে আছে কি একটা প্লাস কিউ চার্জ। যদি এরকম হয় যে এই দুটো চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কতখানি আর, তখন কোনো একটা চার্জ এবং তাদের মাঝের দূরত্বকে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা পাবো কি তড়িৎ দ্বিমেরু। এখানেতে আরো একটা কথা তোদের সাথে আমি ক্লিয়ার করে নিই, সেটা আসছে কি, দেখ, এখানেতে এই ডিস্টেন্সের মাথায় আর ভেক্টর দেওয়া হয়েছে। এইটা কি সিগনিফাই করছে? এটা সিগনিফাই করছে এই দুটোর মধ্যে ভেক্টর ডিস্টেন্স কতখানি, অর্থাৎ শুধুমাত্র ডিস্টেন্স নয়, ভেক্টরের ফরম্যাট ডিস্টেন্স কতখানি সেটা আমাদেরকে নিতে হবে। কথা জানা ক্লিয়ার? থেকে এটা অঙ্ক করার সময় কাজ। তাহলে এখানেতে মাথায় রাখতে হবে এই আর ভেক্টর জিনিসটা কি, সেটা হচ্ছে কি, দেখ, আমাদের এই প্লাস কিউ এর পজিশন আর প্লাস মাইনাস কিউ এর পজিশনের মধ্যে যে ডিস্টেন্স, অর্থাৎ সেটা আছে কি আর টু মাইনাস আর, ওকে, অর্থাৎ আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। আর টু ভেক্টর আর ওয়ান ভেক্টর করলেও তোরা যেন কেউ কনফিউজড হয়ে যাচ্ছে না, মানে এখানে তো আর ভেক্টর বলতে বোঝাতে চাইছে কি আর টু এর পজিশন আর আর ওয়ান পজিশন এখানের মাঝের যে ভেক্টর দূরত্বটাকে। ওকে, বেসিক্যালি এখানে তো আরটা কি তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বিটুইন তোদের প্লাস কিউ চার্জ অ্যান্ড মাইনাস কিউ চার্জ। ওকে, তাহলে এখান থেকে এটাকে মাথায় রাখবি, এর মাথায় ভেক্টর দেওয়ার গুরুত্ব হচ্ছে এটাই।
এটাকে বলা হচ্ছে কি দেখতো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কার কার মধ্যে? বিটুইন প্লাস কিউ চার্জ অ্যান্ড মাইনাস কিউ চার্জ, রাইট? তো এই কথাটুকুকে আমাদের কিন্তু খুব কমন কথা মাথায় রেখে দিয়ে চল। আর যদি এর ম্যাগনিটিউডের কথা বলা হয়, সেটাও আমাদের দিয়ে দেওয়া আছে, কত দেখ, কিউ ইন্টু আর। গেল। তাই এটুকুনি ছিল কি আমাদের বেসিক কথা, যেটা বইয়েতেও বলে দেওয়া আছে, তোদের মনে করিয়ে দিলাম। তাহলে তড়িৎ দ্বিমেরু মানে কি, দুটো অপোজিট পোলারিটির চার্জ একটা আর একটার থেকে সামান্য ডিস্টেন্সে রাখা আছে। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি না, চার্জ দুটোর মধ্যে কোনো একটা চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, সেটাকে আমরা বলি কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবারে দেখ এই কথাটা কি মনে করতে বলেছে, যে দেখ তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র, মানে আমাদের কিরকম কথা বলা আছে দেখ, এই ধরনের মাইনাস কিউ চার্জ, এই ধরনের প্লাস কিউ চার্জ, এদের অক্ষ বলতে কি বুঝি, এদেরকে কোনো একটা সরল রেখা দিয়ে কানেক্ট করে তাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, তাকে বলা হবে কি তাদের অ্যাক্সিস। তার উপরেতে যদি কোনো একটা পয়েন্ট এখানটাতে পি হয়, পয়েন্টের নাম পি বলবো না, পয়েন্টের নাম বললাম কি এ, যেটার এই সেন্টার অফ দ্য ডাইপোল থেকে দূরত্ব হচ্ছে কতখানি, এক্স। তখন সেই এ বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কত আসবে, দেখ 1/4πε0 2p বাই এক্স কিউব। এখানে পি কিন্তু দেখ ভেক্টর ফরম্যাটেতে দেয়া আছে, অর্থাৎ মাথায় রাখতে হবে কি, এটা হচ্ছে কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ভেক্টর, অর্থাৎ পি কে কিন্তু ভেক্টর ফরম্যাটে দিতে হবে। এটা কি সাজেস্ট করছে, পিটা কোথা থেকে কোথায় যায়, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যায়, অর্থাৎ এখানেতে যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেটা কোথায় যাবে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যাবে। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে কি, মাইনাস কিউ থেকে প্লাস কিউ, অর্থাৎ পি এর ডাইরেকশন যেরকম এই দিক বরাবর হয়, এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোথায় হবে, এই দিক বরাবর হবে। এই কথাটাকে কিন্তু সাজেস্ট করছে। এখানেতে তোরা যেন জাস্ট ফর্মুলাটাকে মুখস্থ করে ফেলিস না, ফর্মুলাটাকে মুখস্থ করার আগে এই কথাটাকে কিন্তু ক্লিয়ার করে রাখতে, মাথায় কিন্তু এর ভেক্টর সাইন আছে, এর মাথাতেও কিন্তু ভেক্টর সাইন আছে। ইজি কোয়েশ্চেনেতে আটকাবে না, কিন্তু কোয়েশ্চেন যদি একটুখানি ঘুরে যায় তখন কিন্তু আমাদের আটকে যাবে। এই কনসেপ্টটাকে কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। গেল। এবারে আমরা সবাই জানি এই ফর্মুলাটা কখন ভ্যালিড হয়, যদি এই ডিস্টেন্স অর্থাৎ সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা আমাদের কি হয়, অনেক বেশি হয়, কার রেসপেক্টে না, ডাইপোলের চার্জ দুটোর মধ্যে দূরত্ব থেকে। তাহলে এই কথাটা পুরানো কথা, এটার কথা আমাদের একবার মনে করে নেওয়া হলো। এরপরে কি বলা হচ্ছে দেখ, দেখ আমাদের টর্কের ভ্যালু কার ওপর না, কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটা ডাইপোলকে রেখে দিই, তার জন্য কোনো পয়েন্টে টর্কের ভ্যালু, সেটার ভ্যালু কত আছে দেখ, পি ক্রস ই। মানে এখানের কনসেপ্ট কিরকম ছিল একবার মনে করে নে, দেখ এদিক বরাবর ছিল কতখানি ইলেকট্রিক ফিল্ড হলো, তার উপরেতে ধরে নে আমি কি করেছিলাম, একটা ডাইপোলকে বসিয়ে রেখেছি। যে ডাইপোলটাকে বসিয়ে রেখেছিলাম ধরে নে সেই ডাইপোলটার ডাইপোল মোমেন্টের ডিরেকশন ছিল এদিক বরাবর, অর্থাৎ আমি বলছি ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা করছে। তখন এর উপর যে টর্ক কাজ করবে অর্থাৎ টাও, সেই টাও এর মান কত আসবে, আমরা তোদেরকে ডিরাইভ করে শিখিয়েছিলাম, তার মান কত আসে দেখ, তার মান আসে পিই সাইন থিটা। তো সেখান থেকে টর্কের ভ্যালু আমি কত লিখে দিয়েছিলাম না, পি ক্রস ই। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ ছায়া প্রকাশনের বইয়ে এই যে কথাটা বলে দিয়েছে তার মানে হচ্ছে এটা আমাদের পুরানো কথা, মানে সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এরপরেতে কোন কথার কথা বলেছে দেখ, আমরা পরের পয়েন্টে যাব। দেখ এখানটাতে আমাদের কিসের কথা বলা আছে দেখ, প্রবাহ লুপের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র, অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, তার অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, সেটাও কিন্তু আমাদেরকে এখান থেকে পড়তে হবে। এবারেতে আমাদের ওখানটাতে কিসের কথা বলা আছে
কেমন ভাবে দেখতে হবে সেটার কথা আমরা একটুখানি আলোচনা করে দেখে নিই। কেমন, কিরম ভাবে দেখছি একটু দেখ, ঠিকঠাক করে দেখবি। আমরা শিখেছি কেমন কথা দেখ, ধরে নে আমাদের কাছে এরকম একটা সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। ওকে, সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারটা কিরকম আছে, এই প্লেনটাতে আছে। ওকে, তাহলে আমাদের তার উপরে তো অ্যাক্সিস কোন দিকে থাকবে, এই দিক বরাবর থাকবে। তাই আমি সেটার অ্যাক্সিসটাকে ড্র করলাম কোথায়, না এই দিক। বোঝা গেল পয়েন্টটাকে? ওকে, তার উপরেতে আমি করলাম কি, কোনো একটা বিন্দু নিলাম যে পয়েন্টটা হচ্ছে কি পি। এখানটাতে কি কি ঘটনা নিয়ে নেওয়া হয়েছে, দেখ এই যে বৃত্তকার পথটা আছে সেই বৃত্তকার পথটার রেডিয়াস নিয়ে নেওয়া হয়েছে কতখানি, দেখতো সেই বৃত্তাকার পথটার রেডিয়াস নেওয়া হয়েছে স্মল আর, এবং সেন্টার থেকে এই পি পয়েন্টের দূরত্ব নেওয়া হয়েছে কতটা, এক্স। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত থাকে একবার মনে কর, তার ফর্মুলা তোদের শিখিয়েছিলাম কত, মিউ নট বাই 4 পাই। ওপরেতে কত ছিল মনে করে দেখ, 2 পাই আই আর স্কোয়ার। নিচে কত ছিল মনে করে দেখ, সেটা ছিল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ারে কত ছিল 3/2। এই ছিল তোদের কাছে ফর্মুলা। এবারেতে আমি যদি এখান থেকে একটুখানি একটা কাজ করি, যদি মনে কর এক্স এর দূরত্বটা অনেক বেশি হয়, কার থেকে, না এক্স এর দূরত্বটা আমাদের আর এর থেকে বেশি হয়, তাহলে নিশ্চয়ই বলতে পারবো এক্স এর স্কোয়ারের ভ্যালুটা কি আসবে, আর স্কোয়ারের থেকে অনেক বেশি আসবে। তাহলে আমি আর স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারবো, যদি আমি আর স্কোয়ারটাকে নেগলেক্ট করি। কি বললাম, যদি আর স্কোয়ারটাকে নেগলেক্ট করি, তাহলে আমাদের এটা কত যাবে, কত এক্স স্কোয়ারের পাওয়ারে 3/2। এক্স স্কোয়ারের 3/2 মানে কত, তার ব্যাপারটা কত চলে আসবে, এক্স টু দি পাওয়ার 3। মানে এখান থেকে এখানে তো বইটাতে অনেক কিছু কথা বলে দেওয়া আছে, কমন নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে করেছে, আমি এরকম ভাবে মনে রাখছি, যদি আমাদের এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, তখন এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেটা আমাদের কি আসবে, উইল বি ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে সেই ঘটনাটা যদি বসিয়ে দিই, আমি এখান থেকে 2 পাই দিয়ে এটাকে কেটেও দিলাম, তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, দেখো মিউ নট বাই 2 ইন্টু আই আর স্কোয়ার, নিচে কতখানি পেয়ে গেলাম, আমাদের এক্স স্কোয়ারের পাওয়ারে 3/2, মানে এটার ভ্যালু কত পেয়ে যাব, এক্স টু দি পাওয়ার 3, তাই না? এবারেতে মনে কর আমি এখান থেকে উপর নিচে পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে কেমন ঘটনা পাচ্ছি, দেখ এটা পাচ্ছে মিউ নট বাই 2 পাই, ওপরটাতে পাচ্ছি কত দেখতো, আই ইন্টু পাই আর স্কোয়ার, নিচে কতখানি পাচ্ছি, এক্স কিউব। পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কি, এই বৃত্তটার লুপ। তাহলে আমি এখানে মানে বৃত্তটার এরিয়া, তাহলে সেখানটাতে লিখবো কত, মিউ নট বাই 2 পাই আই ইন্টু এরিয়া ডিভাইডেড বাই কত পাচ্ছি, এক্স কিউব। ওকে, তাহলে এই ঘটনাটাকে কেন লিখতে গেলাম, এই ঘটনাটাকে লিখতে গেলাম কেন, তার কারণ আমার কাছে আছে। সেই কারণটা কি, সেটা হচ্ছে দেখ এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে কি দেয়া আছে দেখতো, বি ইকুয়াল টু কি দিয়েছে, বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2IA বাই এক্স কিউব। এটা কেন দরকার পড়ছে, দেখ আমি এখান থেকে ফর্মুলাটা কেন পেয়েছি, দেখ জাস্ট একবার একটুখানি রিক্যাপ কর, কেন বলতে চাইছি কি বলতে চাইছি, তোরা বুঝে যাবি ঘটনাটা। আমি এটা ওপর নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি বেসিক্যালি এখানটাতে পেয়ে যাবো কাকে, এখানটাতে আমি একেবারেই করে দিচ্ছি, তোদের তো আমি লিখে তো দিয়েছি, তোরা তো বুঝে তো গেছিস। তো আমি করে দিচ্ছি কতটাকে, এটাকে যদি আমি 4 করে দিই, আমি এখানটাতে কত পেয়ে যাবো, 2i। তাহলে এখান থেকে আমি কি ঘটনাটা লিখতে, দেখ আমি বললাম কি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিয়াল কোনো পয়েন্টেতে আমাদের কার জন্য, না তড়িৎবাহী লুপের জন্য, সেখানটাতে ভ্যালুটা পেয়ে গেলাম কতখানি দেখতো, না এটা মিউ নট বাই 4 পাই ইন্টু 2IA ডিভাইডেড বাই আমি কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 3। এবারে এখানে তো আমাদের প্রশ্ন আসবে যে পি ভেক্টরের ডাইরেকশন কোথায় আসবে। প্রথম কথা আমি বলবো কি, এরিয়া ভেক্টরের ডাইরেকশন যেদিকে হয়, পি ভেক্টরেরও ডাইরেকশন সেদিকে হবে। তাহলে আমি এটুকুনি কথা শেখাতে পারলাম, অনেক বইয়ে অনেক রকম ভাবে দেওয়া আছে, কিন্তু কথাটা সিম্পল। কি বললাম, এরিয়া ভেক্টরের ডাইরেকশন যেদিকে হবে, পি ভেক্টরের ডাইরেকশনও কিন্তু ঠিক সেই দিক বরাবরই হবে, কোনো কিন্তু এখানে থেকেও ভুল করবি না। গেল, যদি সেই ঘটনাটা হয়,
তাহলে তোরা এখন এখান থেকে কি লিখতে পারবি দেখতো, না এটাকে লিখতে পারবি না, তোরা কম্পেয়ার করতে পারবি। কার সাথে কম্পেয়ার করতে পারবি? না ইলেকট্রিক ফিল্ডের সময়তে আমাদের জেনারেট যেরকম হয়েছিল কার জন্য, না ইলেকট্রিক ডাইপোলের জন্য। ইলেকট্রিক ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তোরা কত পেয়েছিলিস? 2kp/x3। ওকে, পিটা কি ছিল? ডাইপোল মোমেন্ট। তাহলে দেখ এখানে কে এর ইকুইভ্যালেন্ট কি হয় আমরা সবাই জানি, ইলেকট্রিক ফিল্ডের কে আমাদের ম্যাগনেটিক সিস্টেমের সময়তে পরিবর্তন হয়ে গিয়েছিল কোথায়? μ0/4π। তাহলে এই পার্টটা হয়ে গেল কার ইকুইভ্যালেন্ট পার্ট? কে এর ইকুইভ্যালেন্ট। 2 এখানেতে বসে আছে, x³ এখানে বসে আছে, তাহলে পি এর ইকুইভ্যালেন্ট কোনটা? নিশ্চয়ই i × a। তাই আমি এখান থেকে আমাদের অর্থাৎ এই ম্যাগনেটিক সিস্টেমের সময়তে I × a অর্থাৎ কারেন্ট × এরিয়া, এটাকে আমি একটা নাম দিয়ে লিখছি, সেটা আসছে কার ইকুইভ্যালেন্ট? পি এর ইকুইভ্যালেন্ট। তাহলে পি এর ইকুইভ্যালেন্ট মানে এখানেতে নামটা কি চলে আসবে? পি কি ছিল? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে এখানেতে এটার নাম কি চলে আসবে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে আমাদের কোন অক্ষর দিয়ে লেখা হয় জানিস? এটাকে লেখা হয় এম দিয়ে। এম একটা ভেক্টর, এম ভেক্টরের ডাইরেকশন কোথায় আসবে? এ ভেক্টরের ডাইরেকশন। তাহলে এম ভেক্টরের ডাইরেকশন, এ ভেক্টরের ডাইরেকশন এবং বি ভেক্টরের ডাইরেকশন প্রত্যেকটা কিন্তু সেম হবে। খুব কনসেপচুয়াল কথাটা, কিন্তু একদম ক্ল্যারিটির সাথে তোদেরকে বলে রাখলাম। আশা করবো কোনো বইয়েতে খুঁজে পাবি না, আশা করবো তোদেরকে কেউ বলবে। তাহলে এই ধরনের আমি কিরকম কথাটা বললাম, বি এর ডাইরেকশন কোন দিকে আসবে? এরিয়া ভেক্টরের ডাইরেকশনের দিকে। এরিয়া ভেক্টরের ডাইরেকশন এম ভেক্টরের ডাইরেকশন সেম হবে, এবং বি, এম এবং এ তিনটেরই ডাইরেকশন কিন্তু সেম দিকে হবে। কথাটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দে। তাহলে আমি এখান থেকে এই ঘটনাগুলোকে তোদের সাথে শিখে নিলাম। এবারে দেখ, যদি আমি এম এর ইউনিট বলি, এম এর ইউনিট কত? দেখ কারেন্টকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কত চলে আসবে? নিশ্চয়ই বলবো কারেন্ট ইনটু এরিয়া, তাহলে অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। সেটা চলে আসবে কার? আমাদের ডাইপোল মোমেন্টের একক। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইকুইভ্যালেন্সিটা তোরা বুঝে নিলি, মানে সেখান থেকে কোনটাকে কোথায় দিয়ে কাজ করতে হবে সেই জিনিসটাকে তোরা বুঝে নিলি। ওকে, যা যা এখানটাতে দেওয়ার আছে তোদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে এতগুলো জিনিসকে তোদের করতে হতো, তোদের শিখিয়ে দিলাম, তোরা করে নিবি। এবার যাই আমি বইয়ের পরের কথা। আমরা কিরম ভাবে পড়বো, এই কথাটাকে কিরম ভাবে মনে রাখবো, আমি সে সম্বন্ধে তোদের একটুখানি ডিটেলসে বলে দিতে চলেছি। দেখ দেখ প্রথম কথায় চলে আয় হচ্ছে এই জায়গাটা। বই থেকে পড়তে গেলে তোরা কনফিউজড হয়ে যাবি, আমি যেরম ভাবে বোঝাচ্ছি মানে লিখিয়ে দিতে চাইছি, মনে করিয়ে দিতে চাইছি, একবার তোরা নে আমার থেকে। কি বলছি দেখ, বলা আছে কি যে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের ওপর ক্রিয়াশীল ফ্লাক্স। আমরা দেখে নিলাম কি প্রবাহ লুপটার উপরে দেখে থাকে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে কি শিখেছিলাম? টর্ক ইকুয়াল টু শিখেছিলাম কি পি ক্রস সি, মনে পড়ে? তাহলে ম্যাগনেটিজমের ক্ষেত্রে পি এর ইকুইভ্যালেন্ট কি আছে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে কত থাকবে? এম ক্রস পি। তাহলে এর উপর ক্রিয়াশীল টর্ক কতখানি পাবো? এম ক্রস পি। আবার এম মানেই কত? আই ইন্টু এ। তাহলে এখানেতে এম এর বদলেতে কত লিখবো? কারেন্ট ইন্টু এরিয়া ক্রস পি, তাই তো? তাহলে টর্ক ইকুয়াল টু আমি কত পেয়ে যাব? আই এ ক্রস পি। তাহলে আই এ ক্রস পি, আই এ ক্রস পি মানে কি? এটা এরিয়া ভেক্টর আর পি ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, মানে বেসিক্যালি আমি এটাকে লিখতে পারবো কতখানি? ডি আই এ সাইন থিটা। ওকে, তাহলে টর্কের ভ্যালু কত পেয়ে যাব? বি আই এ সাইন থিটা। এটা কখন? যদি তড়িৎবাহী তারটাতে একটাই লুপ থাকে, যদি সেখানে এন নাম্বার অফ লুপ থাকে, তখন এটার সাথে আমাদের কি মাল্টিপ্লাই হয়ে যাবে? এটার সাথে আমাদের কিন্তু এন গুণ হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে চলে আসছে কিরকম ভাবে? দেখ, ফর এন নাম্বার অফ লুপ,
ওকে, অর্থাৎ তড়িৎবাহী তারটাতে আমাদের অনেকবার এরকম ভাবে তারটাকে পেঁচিয়ে রাখা আছে। সেটার ক্ষেত্রে আমাদের টর্কের ভ্যালু কত পেয়ে যাব, নিশ্চয়ই বুঝতে পারবো। এখান থেকে পেয়ে যাব কত, BI_NA, মানে পুরো ঘটনাটাকে একটা এন দিয়ে মাল্টিপ্লাই গেলে আমরা কত পেয়ে গেলাম, দেখ, টাউ ইকুয়াল টু BI_NS। ওকে, যেমন ভাবে লিখে দিলাম শুধু এই টপিকটার জন্য, তেমন ভাবে আর কোনো মাথায় নিতে যাবে না। পরের কথা চলে যাব। এবারেতে খুব ঠান্ডা মাথায়, এখানটাতে আমাদের কি কি করছিস বলা আছে কি, প্রবাহ লুপ বা চৌম্বক দ্বিমেরু। প্রবাহ লুপ মানে কি, ওই কারেন্ট ক্যারিং সার্কুলার ওয়্যার, তাকেই বলছি কি প্রবাহ লুপ, তাকেই বলছি কি আমরা চৌম্বক দ্বিমেরু। তো আমাদের কাছে কথা আসছে কি, দেখ, প্রবাহ লুপ বা চৌম্বক দ্বিমেরু, আর সেখানটাতে আছে কি চৌম্বক দ্বিমেরু। দুটো কথা নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করেছি। এখানটাতে কয়েকটা পয়েন্ট কালতে ক্ল্যারিটি নিয়ে আসার জন্য লিখে দেওয়া আছে। কি কি পয়েন্ট গুলো বলা আছে কি, দেখ, স্থির তড়িৎ বিজ্ঞানে ই এর যা ভূমিকা, ম্যাগনেটিক ফিল্ডে বি সেম, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ই, ম্যাগনেটোস্ট্যাটিক্স এর বি সেম, খুব কমন কথা। স্থির তড়িৎ বিজ্ঞানে 1/4πε0, মানে যেটাকে আমরা একটু আগে আলোচনা করছিলাম কে দিয়ে, কে দিয়ে। আচ্ছা, এখানেতে কে নয়, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কে, এটা হচ্ছে কি ছোট হাতের কে, যাকে আমরা বলি কি কাপ্পা। ওকে, কাপ্পা, নট কাটাপ্পা, কথা কিন্তু ক্লিয়ার রাখবে। এখানে এটা কে, এটা কাপ্পা, নট কাটাপ্পা। তো যাই হোক, এই কথাটা মাথায় রাখো। তো এখানের কে, এখানের কার সাথে ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে কি, দেখ, μ0/4 সাথে ইকুইভ্যালেন্ট। একটু আগেই তোদেরকে আমি লিখে দেখালাম আগের পেজটাতে। আর কি বললাম, দেখ, স্থির তড়িৎ বিজ্ঞানে পি এর যা ভূমিকা, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কার ভূমিকা, সেটা ক্যাপিটাল এম এর। এম মানেই কত, I × A, সেই জন্য এখানটাতে লেখা আছে কত, দেখ না, ক্যাপ পি আর এম দুটোই হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্ট। তাহলে দেখ, যদি আমাদের পি এর ইকুইভ্যালেন্ট, পি কে বলতাম কি ডাইপোল মোমেন্ট, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মানে কতখানি আসবে, I × A। অনেক সময় এটাকে ক্যাপিটাল এম দিয়ে না লিখে পি ভেক্টর লিখে তার মাথায় একটা পি, মানে তার সাথে একটা সাফিক্সে এম দিয়ে মাথায় ভেক্টর সাইন দেয়। আচ্ছা, ঘটনাটা একই, আমি সেটাকে ক্যাপিটাল এম দিয়েও লিখতে পারি, পি সাফিক্সে এম দিয়েও লিখতে পারি, যেখানেতে যেমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, নট এ ম্যাটার। হলো, তাহলে এই ঘটনাটাকে আমি এখানটা থেকে শিখে নিলাম। গেল, এবারেতে চলে হচ্ছে কিসে না, পরের কথা। তাহলে এই পাতা থেকে তোরা এই জিনিস করলি, পরের কথায়। আচ্ছা, তোদের একটু আগেই শিখিয়ে দিলাম কার কথা, যে চৌম্বক ভ্রামকের একক কত হবে। চৌম্বক ভ্রামকের একক অর্থাৎ ক্যাপিটাল এম এর একক, সেটা কত, I × A, মানে আমি সেটা তোদেরকে কত শিখিয়ে রাখলাম, দেখ, অ্যাম্পিয়ার × মিটার স্কোয়ার, তাই তো। তাহলে অ্যাম্পিয়ার × মিটার স্কোয়ার, সেটা হয়ে গেল কার একক, না আমাদের চৌম্বক ভ্রামকের একক। একটু আগেই তোদের সাথে আলোচনা করেছি। বাকি কোনো জিনিস এখান থেকে তোরা দেখছিস না, দেখতে যাবি আননেসেসারি কনফিউজড হবি। কোনো জিনিস দেখতে যাচ্ছিস না, সরাসরি তোরা চলে আসছিস কোথায় না, এই জায়গাটাতে, এই ছবিটাতে। ছবিটাতে কিরকম দেখছি, এই দিকের ছবিটাকেও আমরা আপাতত একবার দেখে নেব। এই ছবিটাতে আপাতত দেখে নিয়ে কি বলবো, দেখতো, দেখ, আমরা জানবো যে নর্থ পোল কার মতন বিহেভ করে, নর্থ পোল বিহেভ করে পজিটিভ চার্জের মতো। ওকে, আমরা এখান থেকে শিখবো এরকম ভাবে, নর্থ পোল মানে সেটা আসছে কি পজিটিভ চার্জ। নর্থ পোল থেকে আমাদের কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো বেরোবে, সাউথ পোলেতে কি আসবে না, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এন্টার করবে। যেমন আমাদের কি শিখেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরোয়। ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে তাহলে শিখবো কি, নর্থ পোল থেকে চার্জগুলো বাইরের থেকে বেরোবে। হলো, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো বাইরের থেকে বেরোবে। ইলেকট্রিক ফিল্ড লাইন কি আমরা শিখেছি কি, ইলেকট্রিক ফিল্ড লাইন মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। যদি আমাদের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হয়, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পাশাপাশি থাকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন কি, ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হয়, তাহলে আমরা সেখান থেকে কি শিখবো, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো পাশাপাশি থাকবে, তাই না।
একদম বেসিক কথা, খুব সিম্পল কথা, তোরা মনে রাখতে পারবি। তাহলে দেখে নিলাম কি, যদি নর্থ পোলকে আমরা ধরবো কি পজিটিভ, তাহলে ডেফিনেটলি আমাদের এখান থেকে পরের কথাটা কি চলে আসছে, যেখানেতে সাউথ পোল থাকবে সেই সাউথ পোলকে আমরা ধরবো কি নেগেটিভ। এটা ছাড়া আরো একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কি, যদি কোথাও ক্লকওয়াইজ কারেন্ট থাকে, দেখ এখানটাতে কারেন্টটা গেছে কি এই এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে ক্লকওয়াইজ যদি কারেন্ট থাকে সেটাকে আমি নেবো কি সাউথ পোল। মানে ক্লকওয়াইজ কারেন্ট থাকলে সেটাকে আমাদের সেন্সটা হবে কি নেগেটিভ চার্জের। আর এখানটাতে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেছে, এখানেতে সেই এন এর ছবি এস এর ছবি আমরা মাথায় রাখবো না, সিম্পল মাথায় রাখবো ক্লকওয়াইজ কারেন্ট নেগেটিভ, মানে কি সেটাকে আমরা বলবো হচ্ছে কি তোর সাউথ পোল। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পজিটিভ, মানে সেটাকে আমি বলবো কি না, সেটাকে বলবো নর্থ পোল। একদম অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, এটুকুনি কথাকে তোরা কিন্তু মাথায় রেখে দিচ্ছিস। তাহলে এই ছবিটাতে এই জায়গাটাকে তোরা দেখে, মানে এখানটা থেকে আরো একটা কথা তোদের শিখতে হবে, সেটা হচ্ছে কি দেখ, যদি আমাদের কোথাও সাউথ পোল থাকে, সাউথ পোলের ক্ষেত্রে আমরা শিখে নেব কি না, এটা তো কার মতো বিহেভ করছে নেগেটিভের মতো, মানে আমরা সবাই কি শিখবো এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কি করবে এন্ট্রি করবে, মানে বাইরের দিক থেকে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন যায়, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এর ভেতরে এন্ট্রি করবে, মানে এখানেতে ম্যাগনেটিক ফিল্ড গুলো কি করবে ভেতরের দিকে যাবে। এখানেতে এটা তো পজিটিভ, পজিটিভ মানে আমরা কি শিখেছি, মানে পজিটিভ মানে শিখেছি কি হয় সেখান থেকে বাইরের দিকে আসে, মানে এটার ক্ষেত্রে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো থাকে এখান থেকে তার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। ওকে, তাহলে দেখ এটারও একটা কিন্তু সিগনিফিকেন্স, খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স, সেটা হচ্ছে কি দেখ, যদি আমাদের একটা কোনো তড়িৎবাহী লুপ থাকে যেটা হচ্ছে কি আমাদের ক্লকওয়াইজ কারেন্ট ক্যারি করছে, সেটা কার মতন বিহেভ করবে নেগেটিভ। নেগেটিভ মানে কি সেখানেতে আমাদের এসে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এন্ট্রি করবে। আর এটা হচ্ছে কি নর্থ পোল, মানে কি সেটা পজিটিভ, মানে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বাইরে বেরোবে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম বাইরে চলে আসবে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম এই বাইরে চলে আসবে, এখানেতে ইলেকট্রিক ফিল্ড লাইন সাউথ পোলে এন্ট্রি করবে, এটুকুনি কথা আমাদের মাথায় রাখতে হবে। বাকি আর কিছু এখান থেকে আমরা চাপ নেব না, দেখতে গেলেই আমরা কনফিউজড হব, তার থেকে বেটার এখানেতে আমরা চাপ নেব। আচ্ছা, এবার দেখ এখানেতে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যেরকম আমাদের জিনিসগুলো ছিল না, ঠিক সেরকম সিমিলার কয়েকটা ফর্মুলা এখানটাতে দেওয়া আছে, যে ফর্মুলাগুলোকে আমরা একটু দেখে নেব। দেখ কি আছে না, আছে কি দেখ চুম্বক দ্বিমেরু স্থিতিশক্তি। আমরা কিসের কথা শিখেছিলাম দেখ, আমরা সবার মনে আছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে আমরা কি শিখেছি, মানে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে তার আমরা স্থিতিশক্তির ভ্যালু শিখেছিলাম, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে স্থিতিশক্তির ভ্যালুকে আমরা কত ফর্মুলা দিয়ে লিখেছিলাম, তোদের নিশ্চয়ই মনে পড়ে ইউ, ইউ ইউ ইকুয়াল টু কত লিখেছিলাম তোদের নিশ্চয়ই মনে পড়ে, সেখানটাতে ছিল কতখানি দেখতো মাইনাস পি ডট ই। ওকে, মানে সেটাকে আমরা লিখতাম কত মাইনাস পিই কস থিটা। তাহলে ম্যাগনেটিজমের ক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তি কত থাকবে, নিশ্চয়ই দেখ এখান থেকে ইউ, পি এর ইকুইভ্যালেন্ট কে এম, ই এর ইকুইভ্যালেন্ট কে বি, তাহলে এম ডট বি থাকবে, মানে বেসিক্যালি সেখান থেকে ভ্যালুটা কত থাকবে মাইনাস এম বি কস থিটা। এবারে দেখ আমরা এখান থেকে বলতে পারবো যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় তখন পোটেনশিয়াল এনার্জি কি থাকবে মিনিমাম, এবং সেই মিনিমামটার ভ্যালু কত থাকবে মাইনাস এম। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন পোটেনশিয়াল এনার্জি থাকবে কত 0, যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তখন পোটেনশিয়াল এনার্জি থাকবে কত ম্যাক্সিমাম, তার ভ্যালু কত থাকবে এমবি। ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি মানে সেটাকে আমাদের বলবো কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আমাদের মিনিমাম পোটেনশিয়াল এনার্জি মানে সেটাকে বলবো কি আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। মানে এই যে কথাটা বলে দিলাম মনে হবে খুব ছোট একটা কথা স্যার বলে দিলেন, কিন্তু কথাটা কিন্তু অনেক ডেপথ আছে, ভালো করে দেখে নেবে। কি করলাম দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর সিমিলারিটিস ড্র করলাম,
তারপরেতে কি বললাম, কোন পজিশনটাতে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেবল হবে, কোন পজিশনটাতে আমাদের ইকুইলিব্রিয়ামটা আনস্টেবল হবে। আমি ছবির সাথে তোদের আরো একবার এক্সাম্পল দিয়ে দেব। কিরম ভাবে বলছি দেখ, একবার এটাকে মুছে নি, রাইট? দেখ কিরকম কথা আসছে। ধরে নে কোনো একটা সময়তে ম্যাগনেটিক ফিল্ড আছে এই দিক বরাবর, হলো। আমি কিসের কথা বলছি, এখানটাতে একটা এমন কারেন্ট ক্যারিং ওয়্যার রেখেছি, অর্থাৎ লুপ রেখেছি, যে লুপটা হচ্ছে এরকম। ধরে নে আমাদের এখান থেকে যে লুপটা আছে সেই লুপটা আমাদের কি করছে না, লুপটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ক্যারি করছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ক্যারি করলে তার ক্ষেত্রে আমাদের এরিয়া ভেক্টরটা কোন দিকে আসবে, এরিয়া ভেক্টর আসবে কোথায়, এই দিক বরাবর। বোঝা গেল কথা? আমি কি বলছি মনে কর, এখানটাতে ম্যাগনেটিক ফিল্ড আছে কোথায়, এই দিক বরাবর। এখানটাতে কারেন্টটা ফ্লো হচ্ছে কিরকম ভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। এখানটাতে আমি কিরকম ভাবে বোঝাতে চাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজটা কার রেসপেক্টে, কনসেপচুয়াল কথা। কিন্তু আমার লুপটা আছে কোথায়, এই দিকটাতে। ভালো করে তোরা রিয়েলাইজ করার চেষ্টা কর। দেখ লুপটা আছে কোথায়, এই দিকটাতে। আমি আলোচনা করছি কোথায়, আমার এই দিকটাতে। তাহলে আমি দেখবো কি এখানেতে কারেন্টটা ফ্লো হচ্ছে কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। ওকে, মানে আমার বক্তব্য হচ্ছে আমি দেখছি কোন দিক থেকে, এই দিক থেকে দেখছি। আমি যদি এই দিক থেকে দেখি তাহলে আমার এই দিক থেকে দেখাতে কি মনে হতে হবে, আমাদের সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বাইরে বেরিয়ে আসছে, তবে আমি সেটাকে পজিটিভ বলবো। মানে আমি দেখবো কি এই দিক থেকে আমাদের যে লুপটা আছে সেই লুপটার মধ্য দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। কথাটা কিন্তু খুব কনসেপচুয়াল কথা, না হলে কিন্তু পরে ধরতে পারবি না। আমি চাইছি কোথায়, আমার জায়গাতে আমি কি চাইছি, আমার জায়গাটাতে আমি চাইছি কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বাইরে বেরিয়ে আসুক। ওকে, তাহলে আমার জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডগুলো বাইরে বেরিয়ে এলে আমার এখানেতে কিসের দরকার, একটা নর্থ পোলের দরকার। নর্থ পোল মানে কি, এখানটা দেখবো কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তাহলে আমি দেখবো এখানটাতে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে এখানটাতে কারেন্টটা ফ্লো হবে কোন দিকেতে, এই দিক বরাবর ফ্লো। সেটাকে কিন্তু যদি আমি কেউ পিছনের দিক থেকে দেখে ফেলি তাহলে কিন্তু আমার পুরো কনসেপ্ট উল্টে যাবে। খুব 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 ডিফিকাল্ট, মানে একদম আমাকে ক্লিয়ার থাকতে হবে, না হলে হবে। কি বলছি আবার বলছি, আলোচনা করছি শোন। ম্যাগনেটিক ফিল্ড লাইন কোথায় দিয়েছি, এদিকেতে। আমি চাইছি কি এখান থেকে যে এর জন্য যে ফিল্ডগুলো ক্রিয়েট হবে, এর মধ্যে দিয়ে তো কারেন্ট পাঠালে ফিল্ড ক্রিয়েট হবে, সেই ফিল্ডগুলো বা এর যে ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হবে সেই ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন আমি চাইছি কি এই দিক বরাবর হোক। তাহলে আমাকে এই দিক বরাবর হতে গেলে কি করতে হবে, আমার দিকে ফিল্ড লাইনগুলো বেরিয়ে আসছে, নিশ্চয়ই এখানেতে পজিটিভ থাকতে হবে তবে আমার দিকে ফিল্ড লাইন আসবে। তাহলে পজিটিভ থাকা মানে কি, নর্থ পোল থাকতে হবে। নর্থ পোল থাকা মানে কি, সেখানেতে নিশ্চয়ই আমাকে কোথাও না কোথাও গিয়ে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে। মানে আমি এখান থেকে দেখবো কি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ থেকে যাচ্ছে। মানে এর মধ্যে দিয়ে লুপের মধ্যে দিয়ে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ বলে দিলেই হবে না, আমি যেখান থেকে দেখছি তার রেসপেক্টে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। আমি কোথা থেকে দেখছি, এদিক থেকে, তাহলে আমার রেসপেক্টে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে। এই কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু তোদের আমরা এখান থেকে দিলাম। তাও কিন্তু তোরা মাথায় রাখবি এটা আমরা ফ্রি কোর্সে দিচ্ছি, এই কনসেপ্ট তোদেরকে কেউ দেবে না, এটা কোনো বিসিও। তাহলে দেখ এই কথা তোদেরকে বলতে হবে। তাহলে দেখ আমার এখান থেকে যে ক্ল্যারিটির কথা বলছিলাম, যে আমার এখান থেকে একটা তড়িৎ বাহী রূপ লাগলাম, তাতে ধরে না অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে দেখলাম কি ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন ও এদিকেতে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন মানে যেটা বাইরের দিক থেকে ফিল্ড ছিল তার ডিরেকশন এদিকে। তাহলে এখানটাতে আমাদের কি থাকবে, এখানটাতে আসবে কি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এই যে পজিশনটা, সেই পজিশনেতে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত আসবে, -mv। মানে এটা হবে কি আমাদের সব থেকে কম পোটেনশিয়াল এনার্জির পজিশন, মানে এটা আসবে কি স্টেবল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? এবারেতে আমি যদি বলি যে আমার এদিকটা থেকে এমন ঘটনা করে দাও যাতে করে আমাদের এই যে এরিয়া ভেক্টর, মানে লুপের যে এরিয়া ভেক্টর বা তার যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা কোথায় আসছে, এদিকে বেরিয়ে যাচ্ছে। মানে এদিকে বেরিয়ে যাচ্ছে মানে কি, সেটাকে আমাদের দূরে সরে যাচ্ছে, মানে কি হতে হবে, সাউথ পোল হতে হবে। তাহলে যদি সেটাতে সাউথ পোল হতে হয়
তার মানে এখানটাতে এখন কারেন্ট কোন দিকে হতে হবে, ক্লকওয়াইজ ফ্লো করা। তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ক্লকওয়াইজ যায় তখন ম্যাগনেটিক মুভমেন্টের ডিরেকশন এদিকে থাকবে না, ম্যাগনেটিক মুভমেন্টের ডিরেকশন কোথায় পাবি, এদিকে পাবি। তখন এদের মাঝে অ্যাঙ্গেল কতখানি পাবি, নিশ্চয়ই 0 ডিগ্রি পাবি না, কত পাবি 180 ডিগ্রি পাবি। তখন ইউ এর ভ্যালু পাবি কত, প্লাস এমপি। তখন যে কন্ডিশনটা পাবি সেই কন্ডিশনটাকে তোরা বলবি কি, সেই কন্ডিশনটাকে বলবি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হলো, তাহলে কোনটা স্টেবল কোনটা আনস্টেবল কেমন করে হয় শিখিয়ে দিলাম। আর 90 ডিগ্রি, 90 ডিগ্রি নিশ্চয়ই বুঝতে পারছিস, ম্যাগনেটিক ফিল্ড গুলো এদিকে আছে, তুই দেখছিস এখানেতে, তাহলে লুকটা এরম থাকলে হবে না, লুকটাকে এরকম ঘুরে যেতে দে। তাহলে দেখবি কি ম্যাগনেটিক মুভমেন্টের ডিরেকশন কোথায়, এদিকে, তুই দেখছিস কোথায়, এদিক থেকে, তাদের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এম বি কস 90 ভ্যালু শূন্য। তাহলে সেখানটাতে কোনো এনার্জি নেই, মানে পোটেনশিয়াল এনার্জি শূন্য, মানে সেটা কি আমাদের নিউট্রাল ইকুইলিব্রিয়ামের কাহিনী চলে এলো। এই রকম ভাবে কিন্তু জিনিসটাকে অ্যানালিসিস করে নিলাম। ওকে, মাথার মধ্যে রাখবি। এবার দেখ চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কত শিখলাম না, আমি সেটা শিখেছিলাম কত, এম ইকুয়াল টু আই এ দিয়েছিলাম, তাই লিখে দিয়েছিলাম কত, অ্যাম্পিয়ার ইনটু এরিয়া, মানে কত ছিল মিটার স্কয়ার। সেটা ছাড়াও আর এর আরো একটা ইউনিট আসছে কিরকম ভাবে, দেখ আমরা শিখেছি কি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমরা কত শিখলাম, এম ইনটু পি, মাইনাস ছিল, ঠিক আছে চল মাইনাসের কথা ছাড়। তাহলে এম ইকুয়াল টু কত আসবে, এনার্জি বাই ম্যাগনেটিক ফিল্ড। এনার্জির ইউনিট কত হয় আমরা সবাই জানি, এনার্জির ইউনিট কত হয় জুল, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কত হয় টেসলা। তাহলে আমরা এখান থেকে দেখে নেব এম এর আরো একটা ইউনিট হয়, সেটা আসছে কত, জুল টেসলা টু দি পাওয়ার -1। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট। আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে পরীক্ষায় কোয়েশ্চেন এসে যেতে পারে যে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কত, একটা অপশন দিতে পারে জুল পার টেসলা, আবার একটা দিতে পারে কি অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার, দুটোই কারেক্ট। তাহলে সেটা দেখে কিন্তু আমাকে অপশনটাকে দেখতে হবে। ওকে, কেউ যেন একটা মুখস্থ করে পরীক্ষায় চলে যায় না। আমার এক্সপেকটেশন তোদের বোর্ডের পরীক্ষাতে এই রকম ধরনের ইউনিট দেওয়া টুইস্ট গুলো থাকবে, কেন এগুলো বোর্ডের পরীক্ষাতে আসতো। ওকে, বোঝা গেল কি বোঝাতে চাইছি। তাহলে এই পয়েন্টটাকে তোরা দেখে এরপরেতে চল কোথায় যাওয়া যায়, নিচে যাওয়া যায়। এরপরেতে আসছে কি দেখতো, চৌম্বক দ্বিমেরুর বিক্ষেপে কৃতকার্য, একদম সেই সিমিলার ফর্মুলা। আগেও আমরা শিখেছিলাম কি ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে কৃতকার্যের ফর্মুলা আমরা কতখানি শিখেছিলাম মনে করে দেখ, সেটা ছিল কত, দেখ পিই আমাদের এখানটাতে ফর্মুলা ছিল কতখানি দেখতো, cos θ1 মাইনাস cos θ, মানে এখানটাতে আমাদের কত ছিল, আমরা ফাইনাল পজিশন ছিল কি, ফাইনাল অ্যাঙ্গেল ছিল কতখানি, ফাইনাল অ্যাঙ্গেল ছিল θ2, ইনিশিয়াল অ্যাঙ্গেল কতখানি ছিল θ1, অর্থাৎ θ1 থেকে θ2 তে নিয়ে যেতে গেলে আমাদের যে ওয়ার্ক ডান করতে হয় তার ফর্মুলা ছিল এটা। মানে আমার এখান থেকে বক্তব্য কিরকম ভাবে, মনে কর ফিল্ড এদিকেতে ছিল, আমাদের কোথাও আমাদের ডাইপোল মোমেন্ট শুরুতে ছিল এরকম ভাবে, মানে আমি এখানটাতে বলছি কি তার অ্যাঙ্গেল ছিল কতখানি θ1। কিছুক্ষণ পরে আমি এটাকে রোটেট করালাম, রোটেট করিয়ে ধরে নে এটার অ্যাঙ্গেল হয়ে গেছে এরকম। ওকে, অর্থাৎ দেখ হরাইজন্টালের সাথে তার অ্যাঙ্গেল এখন কত হয়েছে, θ2। তাহলে শুরুর θ1 থেকে এখনকার θ2 তে নিয়ে আসতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তার ফর্মুলা কত ছিল এটা। সেই সিমিলার ফর্মুলা তোদেরকে এখানেতে মনে রাখতে হচ্ছে, কোনোই কাজ নেই, শুধু দেখবি পি গুলোর বদলে এম, ই গুলোর বদলেতে পি, বাকি ঘটনা কিন্তু পুরোপুরি আগে যেটুকুনি ছিল সেই সেম ঘটনা রেখে দিলেই চলবে। বোঝা গেল? তাহলে এখানটাতে আমরা লিখে দিচ্ছি কিরকম ভাবে দেখ, দেখ আমি লিখলাম কত, W ইকুয়াল টু পি ইন্টু ই, তাহলে পি এর বদলে কত থাকবে এম, ই এর বদলে কত থাকবে বি, বাকি তো যেমন বললাম সেম থাকবে, মানে কত থাকবে cos θ1 মাইনাস cos θ2। তাহলে এটুকুনি কথা তোরা মনে রাখতে পারবি না ওয়ার্ক ডানে, আরামসে পারবি, যদি পারিস তোদের এখান থেকে কাজ হয়ে গেল। আর যদি মনে কর যদি আমাদের এখান থেকে এটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসা হচ্ছে, কোথা থেকে মনে কর, ধর θ1 ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে নিয়ে আসা হচ্ছে। ওকে, যদি আমরা θ ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে নিয়ে আসি তাহলে এখানে তো ওয়ার্ক ডানের ভ্যালু কত পাবো, এমপি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত 1 মাইনাস cos θ2। ওকে, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে যদি আমাদের এখান থেকে 0 ডিগ্রি থেকে নিয়ে আসি, সেটাকে আমরা কি টার্মতে দিই না, সেটাকেই বলি হচ্ছে কি তার মধ্যে স্টোরড এনার্জির ভ্যালুটাকে আমরা এইভাবে ডিফাইন করি।
একদম ইজি কথা, এটাকে তোরা কমপ্লিট করে নিতে পারবি, আমার এখানে তার বলার কিছু নেই। দেখ সুষম চৌম্বক ক্ষেত্রে কি আছে টর্কের ভ্যালু, তোদের বললাম কি আছে টর্কের ভ্যালু। ডেরিভেশন আমার করার এখনকার রেসপেক্ট আর কোনো দরকার নেই, কারণ আমরা সবাই শিখে নিয়েছি আমাদের এমসিকিউ প্যাটার্ন। শুধু মনে রাখবো কি আছে টর্কের ভ্যালু কত আসছে, সেটা আসছে দেখ মাইনাস এম বি সাইন থিটা। ওকে, মানে আমাদের সেটাকে লিখতে হবে কতখানি, সরি মাইনাস এম বি কেন লিখলাম, এম বি সাইন থিটা, মানে সেটাকে আমরা লিখবো কতখানি, এম কস। ক্রিয়াশীল টর্ক সম্বন্ধে এটুকুনি টপিক মনে রাখলেই তোদের কাজ হয়ে যাবে এখান থেকে। তাহলে এই টপিকটা থেকে ডিরাইভ করার কোনো দরকার নেই, কেননা আবার বলছি, আগেও বলেছি, সেটা আসছে কি আমাদের এমসিকিউ প্যাটার্ন হতে চলেছে। তো এটা নিয়ে আমাদের আর বদার হওয়ার কিছু নেই। হলো, পরের কথায় চল। এক মিনিট স্টুডেন্টস। এনিহাও টেকনিক্যাল কিছু ফল্ট হয়েছে, যার জন্য এটা বেরিয়ে গেল। তো আমরা আবার একবার দেখে নিই, একটু ওয়েট কর। আচ্ছা, এই জায়গাটাতে চলে। এখানেতে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেওয়া আছে, দেখবো আমরা এক্ষুনি। সেটা হচ্ছে কি, দেখ তো মেরু শক্তির একক। মেরু শক্তি বলতে এখানটাতে কার সাথে ইকুইভ্যালেন্সিটা আনা হচ্ছে, না সেটা হচ্ছে চার্জের সাথে ইকুইভ্যালেন্সিটা আনা হচ্ছে। কিরকম কথা, ভালো করে দেখ। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সময় কি কথা শিখেছি, দেখ আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সময় শিখেছি কি, দেখ পি, রাইট, পি ইকুয়াল টু কত শিখেছিলাম, কিউ ইন্টু ই। আচ্ছা, কিউ ইন্টু 12, মানে ডিস্টেন্স বিটুইন দ্য পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, বা আমি এখান থেকে বলতে পারবো কতখানি, কিউ ইন্টু আর ভেক্টর ছিল, রাইট। তাহলে ম্যাগনেটোস্ট্যাটিজমের ক্ষেত্রে আমরা শিখলাম কি, এটা হলো এম। তাহলে এম ইকুয়াল টু, আমি এখান থেকে কিউ এর বদলে কাকে দেবো, এম এর কিউ এর বদলে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্মল এম, সেটা ইন্টু আমাদের থাকে কি আর ভেক্টর। বোঝা গেল? এবারেতে আমাকে তাহলে বুঝতে হবে কি, দেখ এখান থেকে চার্জের ইকুইভ্যালেন্ট এখানটাতে এটাকে স্মল এম, এই স্মল এমটাকে আমরা বলি কি পোল স্ট্রেংথ। ওকে, তাহলে চার্জ যেরকম ভাবে আমাদের বুঝিয়ে দিত যে সেখান থেকে কতগুলো ফিল্ড লাইন বেরোবে, ঠিক সেরকম ভাবে পোল স্ট্রেংথ সেটাও আমাকে বুঝিয়ে দেয় কি সেখান থেকে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন বেরোবে। ওকে, এটা কিন্তু খুব সিম্পল কথা, সিম্পল লাইন মাথায়। তাহলে একটা কথা আমি বলতে পারবো, পোল স্ট্রেংথটাকে পাবো কি করে, ম্যাগনেটিক মোমেন্টকে আমাদের কি করতে হবে, ডিস্টেন্স দিয়ে ভাগ করতে হবে। এবার দেখ ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কত শিখেছি, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার। তাহলে ডিস্টেন্স মানে কি, সেটাকেও মিটার দিয়ে ভাগ করবো, মিটার মিটার কেটে গেলে কত পাবো, অ্যাম্পিয়ার ইন্টু মিটার। সেই জন্য দেখ মেরু শক্তির একক লেখা আছে কতখানি, অ্যাম্পিয়ার ইন্টু মিটার। ওকে, এই কথাটাকে কিন্তু ভালো করে দেখে দিবি। গেল? এবার দেখ অ্যাম্পিয়ার তো আমাদের কিসে ইউনিট ছিল, মানে কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার কিসে ছিল না, এসআই তে। সিজিএস এর সেটা কত হয়, ইএমইউ। তাহলে ইএমইউ ইনটু এরিয়া, এরিয়া মানে কত, সেন্টিমিটার স্কয়ার, এখানেতে লেন্থ মানে কত, সেন্টিমিটার। তাই সিজিএস পদ্ধতিতে আমরা দেখে নিলাম কি, আমাদের এই স্মল এম এর ইউনিট সেটা আসছে কত, ইএমইউ ইনটু সেন্টিমিটার। ওকে, এটুকুনি জায়গা কিন্তু তোদেরকে শুধু দেখে নিতে হচ্ছে, আর কিচ্ছু এখান থেকে করার দরকার নেই। গেল? পরের কথা, এবারে দেখ এই পাতাটা থেকে আর সেরকম কিছু দেখতে হবে না।
দেখতে হবে না বলতে এই দিকের এই পয়েন্ট, আবার চোরায় কোথায় এই পয়েন্টটাতে। আচ্ছা, এখানটাতে কি বলা আছে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল। ওকে, কার জন্য, বার ম্যাগনেটের জন্য। কনসেপ্ট, প্রিন্সিপাল সমস্ত কিছু সেম। কার মতন না, আমাদের ডাইপোলের মতন। কি বলা ছিল দেখ, এই কোনখানটাতে এখানটাতে কি করা ছিল, একটা ডাইপোলকে বসে রাখা আছে। প্রথমে তো এদিকটাতে থাকে কি নেগেটিভ চার্জ, এদিকটাতে থাকতো কি পজিটিভ চার্জ। তাই দেখ নেগেটিভের ইকুইভ্যালেন্ট কি আছে এস, এদিকে বসিয়েছি এস কে। পজিটিভের ইকুইভ্যালেন্ট কি আছে নর্থ, তাই এদিকে বসিয়েছি কাকে, নর্থকে। সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আছে ডি, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স আছে কত, 2l। যদি এরকম ঘটনা থাকে, আমরা কি শিখেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা কত শিখেছিলাম, একটু মনে করলেই তোরা বলতে পারবি। সেখানটাতে ফর্মুলা শিখেছিলাম এরকম ভাবে দেখ, 2kp, কে বলতে এখানে 1/4πε0, এটা কে নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি কাপ্পা। পি কি ছিল, পি ছিল আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেটাকে নিচে আমাদের কতখানি দেওয়া ছিল, নিশ্চয়ই তোরা মনে করতে পারবি। সেখানটাতে নিচে ভ্যালুটা দেওয়া ছিল এরকম ভাবে, x² প্লাস l², তার পাওয়ারতে থাকতো কতখানি, 3/2। যদি আমাদের এল এর ভ্যালুটা খুব ছোট হতো, যাকে আমরা বলতাম কি শর্ট ডাইপোল, ওকে, তো এই শর্ট ডাইপোলের ক্ষেত্রে এই ফর্মুলা কত চলে আসতো, 2kp/x3। তাহলে এখানটাতে তোরা বদার হবি কেন, কেন ডিরাইভ করতে যাবি, আমার তো এমসিকিউ প্যাটার্ন, আমার তো কনসেপ্টের অভাব নেই, তাহলে আমি কেন ফালতু কাজ করতে যাব। আমি এখান থেকে সিম্পল এটুকুনি কথা বলবো, এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ড হবে অ্যাক্সিয়াল পয়েন্টে, তার ভ্যালু কত আসবে, 2 থাক। পি, পি এর ইকুইভ্যালেন্ট কি আছে, এম, ম্যাগনেটিক মোমেন্ট এম, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত গেল, এম। নিচেতে আমি কতখানি পেয়ে যাব, x3। এখানে দেখ কে, কে এর ইকুইভ্যালেন্ট তোদেরকে একটু আগে শিখিয়েছি, সেটা আছে কত, μ0/4π। তাহলে আমাদের অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ম্যাগনেটিক মোমেন্টের মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কোন ফর্মুলা দিয়ে দেখতে দেবো, এই ফর্মুলা দিয়ে দেখে দেবো। কোনো মুশকিল হওয়ার কথা নয়, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সুন্দরভাবে এটা ক্লিয়ার করে দিলাম। হলো কথা। বাকি জিনিস এখান থেকে দেখছিস না একদম। আচ্ছা, সরি 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 ডিয়ার, আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা আসছে কোথায় দেখতো, অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা একটু ভুল করে ফেলেছি। সেখানেতে অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত ছিল দেখতো, 2kp ইন্টু এখানটাতে ওপরটাতে থাকতো কতখানি দেখ, ওপরটাতে থাকতো হচ্ছে এল, নিচে থাকতো কতখানি না x² মাইনাস l² এর হোল স্কোয়ার। সরি ডিয়ার, আমি একদম ভুলে গিয়েছিলাম। যদি এখান থেকে ঘটনা আসতো কি দেখতো আমাদের, সরি, এখানটাতে ওপরটাতে থাকতো কি এক্স। যদি আমাদের কখনো এরকম হয়ে যেত যে x² ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান l², তখন আমাদের এই l²টাকে নালিফাই করে দিয়ে কত লিখতাম, কত দেখ 2kp, ওপরে থাকতো x, নিচে যেত কত x⁴, মানে এখান থেকে ফর্মুলাটা আসতো কত 2kp/x3। ওকে, এবার বাকি যে ইকুইভ্যালেন্সিটা শেখালাম সেম ইকুইভ্যালেন্সি আছে, জাস্ট আমি এটা একটুখানি আমার নিজের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এনিহাও, তো আমার এখান থেকে এটা একবার দেখে নিচ্ছি। এটা চলে গেল কিসের ক্ষেত্রে, নর্মাল আমাদের অ্যাক্সিয়াল পয়েন্টের ক্ষেত্রে। এবারেতে কিসে আসছে আমাদের দেখ, ইকুয়াটোরিয়াল পয়েন্টের ক্ষেত্রে। বাকি কনসেপ্ট সেই সেম আছে, শুধু এখান থেকে ফর্মুলাটাকে একটু আলাদাভাবে মনে রেখে দিতে হবে। আমাদের কাছে এমসিকিউ প্যাটার্নের এটাই একটা সুবিধা, আননেসেসারি ডেরিভেশনের আমার কোনো দরকার নেই। এখানটাতে আলোচনা কি করে নিচ্ছি দেখ, এই এটা হলো গিয়ে কি আমাদের ইকুয়াটোরিয়াল পয়েন্ট। ইকুয়াটোরিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের ফর্মুলা কত থাকতো, কেপি বাই আমাদের এখানটাতে থাকতো কত, x² প্লাস l²⁵/2। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কত আসবে, কে, কে এর বদলেতে কত পাবো দেখ, μ0/4π। পি, পি এর বদলেতে কত পাবো, এম, নিচে কতখানি পেয়ে যাবো দেখ, x² প্লাস l²⁵/2।
তাই তো। এখানে এল বলতে কি, এল বলতে হচ্ছে কি আমাদের এই হাফ ডিস্টেন্সটা, পুরো ডিস্টেন্সটা নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে সেটা কত হয় 12, এখানে তো তার হাফ ডিস্টেন্সটাকে এল দিয়ে মেনশন করা থাকে। আর যদি সেটা শর্ট ডাইপোল হয় অর্থাৎ শর্ট বার ম্যাগনেট হয়, তার ক্ষেত্রে এখানে বি ইকুয়াল টু কত চলে আসবে, এল স্কোয়ারটা নেগলেক্টেড হয়ে যাবে, তখন এখানে ভ্যালু কত পেয়ে যাব, মিউ নট বাই 4 পাই, ওপরে থাকবে কত এম, নিচে আমি কত পেয়ে যাব এক্স কিউব। ওকে, এই ফর্মুলা একদম ইজি ফর্মুলা, তোরা মাথায় রেখে দিবি। ঠিক সেরকম ভাবে তোরা এটাকেও করতে পারবি, কোনটা, সেটা হচ্ছে দেখ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট। মানে মনে কর এখানেতে ছিল মাইনাস কিউ চার্জ, এখানেতে ছিল প্লাস কিউ চার্জ, রাইট। এখন না অ্যাক্সিয়াল না ইকুয়েটোরিয়াল, এরকম কোনো একটা আরবিটারি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়েছিল, তোদেরকে ডিরাইভ করে আমি শিখিয়েছিলাম, যদি দরকার হয় পুরানো ভিডিওগুলো একবার দেখে নিবি, সেখানটাতে তোদেরকে ডিরাইভ করে কত দেখিয়েছিলাম, এখানে ভ্যালু হয় কত কে পি, এই ডিস্টেন্সটা যদি এক্স থাকে তাহলে কে পি বাই এক্স কিউব, ভিতরে কত থাকতো আন্ডার রুট অফ 1+3 cos স্কয়ার থিটা। তাই তো। তাহলে আজকে আমাদের যদি এরকম ঘটনা হয়, এটার বদলেতে কি থাকে, একটা এখানেতে বার ম্যাগনেট থাকে, এদিকে সাউথ পোল এদিকে নর্থ পোল, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে যদি কোনো একটা পয়েন্ট হয়, সেই পয়েন্টে বি এর ভ্যালু কত আসবে রে, আমরা কি বলতে পারবো না আজকে, আজকে তো আমরা বলতে পারবো। এখানে বি মানে কত আসবে, দেখ কে পি বাই এক্স কিউব, তার বদলে কে এর বদলেতে কে থাকবে মিউ নট 4 পাই, পি এর বদলেতে কে থাকবে, পি এর বদলেতে থাকবে এম, নিচে কতখানি থাকবে এক্স কিউব, রুটের ভেতরতে কে থাকবে যা ঘটনাটা ছিল, অর্থাৎ 1+3 cos স্কয়ার থিটা। ঠিক সেম জিনিসটাকেই আমাদের দেখ এখানটাতে দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে এই জিনিসটাকে তোদের শুধু ইকুইভ্যালেন্সি দিয়ে মনে রেখে দিলেই কাজ হয়ে যাচ্ছে, বাকি কোনো জিনিসে তোদের মাথা ব্যথা করার দরকার নেই। যেটাকে বললাম ঠান্ডা মাথায় একবার দেখে নে। হলো, পরের পয়েন্ট, এখানেতে শিখেছিলাম দেখ এই কোনো পয়েন্টেতে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কত হবে সেটা দেখার জন্য, আমরা সেটা ইলেকট্রিক ফিল্ডের সময় তো শিখেছিলাম। ইলেকট্রিক ফিল্ডের সময় তো শিখেছিলাম কি, ওই রকম কোনো পয়েন্টে আমাদের যে ডাইরেকশন হয়, সেই ডাইরেকশনটা আমাদের কি দেখেছিলাম না, tan phi ইকুয়াল টু কত শিখেছিলাম, হাফ অফ tan থিটা। তাহলে দেখ এখানে তো সেই সেম জিনিস আছে, tan phi ইকুয়াল টু হাফ অফ tan থিটা। ফাই কোনটা, এই অ্যাঙ্গেলটা, থিটা কোনটা, এই অ্যাঙ্গেলটা, ক্ল্যারিটিটা এটুকুনি না, বাস। আর আমাদের কিছু ভাবার দরকার নেই, এখান থেকে তোদের কোনো জিনিস আর দেখতে হচ্ছে না। এরপরেতে তোরা চলে আসবি কোথায় দেখ না, এই জায়গাতে একদম সরাসরি চলে আসবে এখানটাতে, ঘূর্ণায়মান আহুত কোণার চৌম্বক ভ্রামক। কোন টপিকটাতে দেখ, এই টপিকটাতে, ঘূর্ণায়মান আহিত কোণার চৌম্বক ভ্রামক। ওকে, এই টপিকটা কেমন ভাবে বইয়ে করেছে আমরা কেমন ভাবে দেখে নিচ্ছি একটুখানি দেখ। আচ্ছা, ঘূর্ণায়মান আহিত কোণা বলতে কিরকম বোঝাচ্ছে দেখ, এই এই কোনো একটা ধর চার্জ পার্টিকেল, মনে কর সেটা ইলেকট্রনই ধর বা চার্জ পার্টিকেল কিউই ধর, সেটা কি করছে একটা সার্কুলার পাথে ঘুরছে। সার্কুলার পাথে ঘুরলে আমরা সবাই জানি তার ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কত হয়, নিশ্চয়ই আমরা সবাই জানি তার ম্যাগনেটিক মোমেন্ট কত হয়, আই ইন্টু এরিয়া। আই, আই মানে কত কিউ বাই টি, তাহলে চার্জ ঘুরছে মনে কর কিউ, সেটা ঘুরছে কাকে দিয়ে, টাইম পিরিয়ড টিকে নিয়ে, ইন্টু এরিয়া, এরিয়া মানে কত লিখবো পাই আর স্কয়ার। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে আমরা কত জানি 2 পাই আর বাই ভি, তাহলে 2 পাই আর ওপরে গেল কত ভি, ইন্টু এখানটাতে কত থাকছে পাই আর স্কয়ার, পাই পাই বেরিয়ে গেল, একটা আর কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে দেখছি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত পাচ্ছি কিউ ভি আর বাই 2। ওকে, তাহলে দেখলাম ঘূর্ণায়ক কোনো মান কোনো আহিত কোণা থাকলে তার চৌম্বক ভ্রামকের মান কত হয়ে যায় কিউ ভি আর বাই 2। যদি এটা একটা ইলেকট্রন রোটেট করতো তাহলে এর ভ্যালু কত পেয়ে যেতাম আমি ই ভি আর বাই 2। বোঝা গেল? তাহলে দেখ আমি এইটুকুনি কথা শিখে,
এখানটাতে আরো কিছু কাজ আছে। কি কি কাজ? কালারটা একটু চেঞ্জ করে নিয়ে তোদের দেখাই। দেখ, তাহলে দেখে নিলাম ঘূর্ণায়মান আহিত কণার চার্জ কত পেলাম। দেখ, যদি ইলেকট্রন হতো তাহলে কিউ এর বদলেতে ই থাকতো, সেটাতে আমরা পেতাম কতখানি, আগে জাস্ট একটুখানি রিক্যাপ করলে দেখতে পাবি। কিউ ভিআর বাই টু লিখলাম, তাহলে এখানটাতে লিখতাম কত, ই ভিআর বাই টু। এবারে একটা কাজ কর, আমি ওপর নিচে একটা কাজ করি, দেখ এম দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটাতে পাবো কত, ই বাই টু এম, ইন্টু ওপরটাতে কত পাবো দেখ না, এম ভিআর। দেখ এম এম কেটে গেলেই আমাদের এক ঘটনা পেয়ে গেল। এবার দেখ এম ভিআর, এম ভিআরটাকে আমাদের কি বলে, সবাই জানি এম ভিআরটাকে বলে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখান থেকে কি করলাম, এল দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম দেখ ম্যাগনেটিক মোমেন্ট বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার ভ্যালু কত পেয়ে গেলাম দেখ না, ই বাই টু। ওকে, এই কথাটাকে কিন্তু আমাকে সবাইকে শিখে রাখতে হবে। তাহলে আমাদের এখান থেকে শিখলাম কি, দেখ ম্যাগনেটিক মোমেন্ট বাই ডাইপোল, মানে ম্যাগনেটিক মোমেন্ট বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার ভ্যালু কত হয়, ই বাই টু এম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, পরীক্ষায় এটা থেকেও এমসিকিউ করে বেরিয়ে চলে যেতে পারে। তাহলে যে জিনিসটা শেখালাম ভালো করে শিখে নে, এম এর ভ্যালু কেমন করে বের করব, এম বাই এল এর ভ্যালু কেমন করে বের করব। সিম্পল জিনিস, আমি যেরকম ভাবে বোঝালাম তোরা একটুখানি ধরে নিবি জিনিসটাকে, তোদের কোথাও গিয়ে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। হলো, পরেরটা তাহলে কেমন কথা শেখালাম, দেখ এম বাই এল সেটা ইকুয়াল টু শিখলাম কত, দেখ ই বাই টু। যদি মনে করে এটা এবারেতে হয় কি হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা সবাই জানি এল ইকুয়াল টু কত হয়, এনএইচ বাই টু পাই, তাই না? এন মানে কি, নাম্বার অফ অরবিট। তাহলে যদি আমাদের এন ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ কোথায় বলছি, হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেটেতেই তো এন ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে সেখান থেকে এল এর ভ্যালু কত পেয়ে যাবো বল না, এইচ বাই টু পাই। তাহলে সেই কথাটা এখানটাতে বসালে কত পাবো, দেখ এম বাই এল ছিল, তাহলে এলটা ওদিকে মাল্টিপ্লাই হলো, মাল্টিপ্লাই হলে কত পাবো, ই বাই টু পাই ছিল, সরি ই বাই টু এম ছিল, এটাতে টু এম ছিল, তার সাথে এল মাল্টিপ্লাই হবে, এল মাল্টিপ্লাই মানে কত, এইচ বাই টু পাই। তাহলে এখান থেকে আমরা ঘটনাটা কত পেয়ে যাবো, দেখ ই এইচ বাই ফোর পাই এম। ওকে, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক মোমেন্ট, এটা হচ্ছে কি ক্যাপিটাল এম, হ্যাঁ এখানেরটা হচ্ছে কি স্মল এম, স্মল এম মানে কি ইলেকট্রনের মাস, ই মানে কি ইলেকট্রনের চার্জ, ই মানে হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻⁻19। এইচ মানে কি, এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তার ভ্যালু কত হয় 6.6 ইন্টু 10⁻34। এম মানে কি ইলেকট্রনের মাস, মানে তার ভ্যালু কত লিখবে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এই ভ্যালুগুলোকে যদি তুই বসিয়ে দিস, এখান থেকে এম এর ভ্যালু কত পেয়ে যাবি জানিস, এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাবি হচ্ছে 9.27 ইন্টু 10⁻24। এর ইউনিট কত হয়, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এই যে এম এর ভ্যালুটা পাই হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটে, এই ঘটনাটাকে আমাদের বলা হয় কি জানিস, বোর ম্যাগনেট্রন, বোর ম্যাগনেট্রন। এই বোর ম্যাগনেট্রনের ভ্যালু কিন্তু পরীক্ষাতে এমসিকিউ এর ক্ষেত্রে খুব দরকারি একটা জিনিস, রাইট? তাহলে এই বোর ম্যাগনেট্রনটাকে কিন্তু তোরা সবাই সুন্দরভাবে দেখে যাবি। হলো, বইয়েতে আমি এটাকে একবার দাগ দিয়ে দিই। এই পার্টটা যেটা এখন এই মাত্র করলাম, এই পার্টটা পরীক্ষার জন্য খুব দরকারি পার্ট, খুব ভালোভাবে দেখে নিবি। তাহলে আমাদের এখানটা থেকে দেখে নিলাম কোথায়, বইয়ে কোন জায়গাটাতে আছে দেখে নে, এই জায়গাটাতে। এই বোর ম্যাগনেট্রনের এই ভ্যালুটা তোরা মুখস্থ করছিস, একদম এক্স্যাক্টলি করবি। এই বোর ম্যাগনেট্রনের এই ভ্যালুটাও মুখস্থ করছিস। এখানেতে পিএম, পিএম বলতে যেন ভয় পেয়ে যাস না, এটা হচ্ছে বেসিক্যালি এম। ই এইচ কাট আছে, এইচ কাট মানে কত, এইচ বাই টু পাই, মানে দেখ এ টু এম আছে, তার সাথে টু পাই মাল্টিপ্লাই হবে, হলে কত পেয়ে যাব, ফোর পাই। ওকে, এটাই হয়ে গেল কি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু, কোথায় না ফার্স্ট পোর অরবিটে। তাহলে এটাকে করছিস, এখানেতে এইসব ইলেকট্রন স্পিন ফিনের যে হিজিগিজি জিনিস আছে আমাদের দেখার দরকার নেই, এটা আমাদের নেইও। এখানটা থেকে কয়েকটা নিউমেরিক্যালস দাগ দিয়ে দিই, সেই নিউমেরিক্যালস গুলোকে তোরা করবি। চলে এখান থেকে একের দাগ করবি, সরি দুয়ের দাগ করবি, পাঁচের দাগ করবি, ছয়ের দাগ করবি, আর কিছু দরকার পড়বে না। এটা কোন পাতাটায় বলে দিলাম, ছায়াপ্রকাশনের পাতা নাম্বার মেনশন করে নে। এটা চলে আসছে কোথায় দেখ, 433। আর এখান থেকে সেরকম কিছু তোদের দেখার দরকার নেই।
আহ এখানেতে যেটা পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউটা আছে সব এমসিকিউ গুলোকে করার চেষ্টা করবি, না পেলে গ্রুপে লিখিস, আমি হেল্প করব। আচ্ছা, এরপরেতে চলে যাচ্ছে কোথায়, চুম্বক আবেশ রেখা। আচ্ছা, অর্থাৎ ম্যাগনেটিক লাইন অফ ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ড লাইন। আচ্ছা, এটা আমরা পরের ক্লাসেতে দেখবো, আজকের ক্লাসেতে এই অবধিই থাক। রাইট, ভালো থাকিস, তোরা সবাই এগুলোকে নিয়ে পড়াশোনা করতে থাকিস। তাহলে চুম্বক আবেশ রেখা থেকে পরের ক্লাসে দেখবো। আর এই কথাটা একটুখানি আবার মনে করিয়ে দেয়া, এই যে সায়েন্সের ফ্রি কোর্সটা হচ্ছে, এই ফ্রি কোর্সটাকে তোরা বিনামূল্যে পড় এবং এর লাভ ওঠানোর চেষ্টা কর, বন্ধুদের সাথে শেয়ার কর। ভালো থাকবি, দেখা হবে পরের ভিডিও। বাই বাই।